চ্যালেঞ্জ দিয়ে বলতেছি আজকে পদার্থবিজ্ঞানের এই 10 অধ্যায় করার পর ইনশাল্লাহ তোমাদের আর কোনো কনফিউশন কিচ্ছু থাকবে না। ওকে, এই 10 অধ্যায়ের উপর আমি জাস্ট 6টা টপিক আলোচনা করব, এর বাইরে প্রশ্ন আসা অসম্ভব। এই 6টা টপিকের আমি জাস্ট আজকে বেসিক নিয়ে আলোচনা করব। এই বেসিক ক্লিয়ার থাকলে দেখবা যে বাকি যে ম্যাথগুলো আছে সেগুলো তুমি ইজিলি পারবা। ওকে, কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র কি বলে? আমরা যদি দুটো চার্জকে কাছাকাছি রাখি তাহলে কিছু চার্জ আকর্ষণ করবে, আবার কিছু কি বিকর্ষণ করবে। কতটুকু আকর্ষণ কতটুকু বিকর্ষণ বল, এই মানটা আমরা এই কুলম্বের সূত্রটা কি চাইলে বের করতে পারি। ওকে, আচ্ছা কিরকম? দুইটা চার্জ ধরো, একটা প্লাস একটা প্লাস। এখন এটা কি বলে? সমধর্মী চার্জ। তাহলে সমধর্মী চার্জ যদি হয় তাহলে তারা পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে, মানে কি দূরে ঠেলে দিবে, তাই না? আচ্ছা, আবার মাইনাস মাইনাস হবে সমধর্মী, তাহলে তারা পরস্পর কি করবে? আমাদের বিকর্ষণ করবে। আবার যদি প্লাস মাইনাস রাখি, যেহেতু এটা বিপরীতধর্মী মানে কি প্লাস একটা কি মাইনাস, তাহলে তারা পরস্পর কি করবে? আমাদের আকর্ষণ করবে। এই আকর্ষণ এবং বিকর্ষণ বলের মানটা আমরা কি এই সূত্র দ্বারা বের করবো। তাহলে চলো আমরা শুরু করি। আচ্ছা, সূত্র বলে যে আমরা যদি দুইটা চার্জ, সাপোজ ধরো যে এরকম একটা পয়েন্ট চার্জ দিলাম, পয়েন্ট মানে একটা বিন্দু চার্জ। কি চার্জ? বিন্দু চার্জ। ওকে, এটা নাম দিলাম ধরো যে Q1 একটা চার্জ, প্লাস চার্জ, একটা হচ্ছে ধরো Q2 একটা চার্জ। ওকে, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমাদের R। ওকে, আমরা দুইটা চার্জ রাখলাম, একটা হচ্ছে Q1 একটা হচ্ছে Q2, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমাদের R। তাহলে এই যে আধান দুটো আছে, প্রথম আধানটা কি Q1, পরের আধানটা কি Q2। মনে রাখবা আধানের একক হচ্ছে কুলম্ব। আধানের একক কি? আধানের একক হচ্ছে কি আমাদের কুলম্ব। আধানের একক কি আমাদের কুলম্ব, এবং একে সি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? সি দ্বারা। যেহেতু কুলম্ব আবিষ্কার করছে এটা, তাই এটা কি আধানের একক কি হবে? আমাদের কুলম্ব হবে। আচ্ছা, এই সূত্র বলে যে দুইটা চার্জ এবং একটা নির্দিষ্ট দূরত্বে থাকে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে F সমানুপাতিক হচ্ছে Q1 ইনটু হচ্ছে আমাদের Q2। অর্থাৎ এই যে বল F মানে কি বল, সেটা আকর্ষণ হতে পারে, সেটা কি বিকর্ষণও হতে পারে। তাহলে এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক। মুখস্থ করা কিছু না এদিকে। আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক, এবং যে দূরত্ব আছে এই দূরত্বটার বর্গের ব্যস্তানুপাতিক। ওকে, এই দূরত্বটার বর্গের ব্যস্তানুপাতিক। স্কয়ার মানে কি এখানে বর্গ, তাহলে বর্গের দূরত্বের, আর মানে কি দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ইজি, তাই না? দেখো তুমি ইজিলি চাইলে এগুলা কিন্তু নিজে নিজে মুখস্থ করা যায়। তাহলে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে কি? যদি 1/something আসে তাহলে সেটা কি হয়? ব্যস্তানুপাতিক হয়ে যায়। এখন আমরা এই দুইটা শর্ত নিয়ে আমরা সূত্র দাঁড় করাবো। সেই সূত্রটা কি? চলো শুরু করি। এখান থেকে F আর একটা F কমন যায়, আর এখানে সমানুপাতিক চিহ্ন থাকে। এখানে থাকবে Q1 Q2 ইনটু কি হবে? আমাদের 1/r²। ওকে, এইটা। এখন Q1 Q2 একের সাথে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। এই থাকবে F সমানুপাতিক কত? Q1 Q2 ডিভাইড বাই কত? আমাদের r², তাই তো? আচ্ছা, যেহেতু আমরা সূত্র দ্বারা করাবো, কি দ্বারা করাবো? সূত্র। তাহলে মনে রাখবা যদি আমরা সমানুপাতিক চিহ্ন উঠাই তাহলে দুইটা জিনিস আসবে, একটা সমান সমান আসবে, আর একটা কি আসবে? আমাদের ধ্রুবক আসবে। কি আসবে? ধ্রুবক। অর্থাৎ যে কোনো ফিজিক্সের যে কোনো ফর্মুলায় তুমি যদি সমানুপাতিক উঠাতে চাও তাহলে দুইটা জিনিস আসবে, একটা সমান সমান, একটা কি আমাদের ধ্রুবক। তাহলে আমি সমানুপাতিক উঠিয়ে দিব, তাহলে একটা সমান সমান আসবে, আর একটা কি আসবে? ধ্রুবক আসবে। ধ্রুবকটা আমরা কে দিলাম? কি দিলাম আমরা? কে ইনটু Q1 Q2 ডিভাইড বাই কত? আমাদের r²। এই যেটা একটা সূত্র, এই যেটা একটা কি আমাদের সূত্র, F সমান K ইনটু Q1 Q2 ডিভাইড বাই কত? আমাদের r²। তাহলে এই সূত্রটা আমরা কি বের করতে পারি? এই সূত্রটা আমরা বের করতে পারি যে দুইটা চার্জ যদি একটা নির্দিষ্ট দূরত্বে থাকে তাহলে তারা কতটুকু আকর্ষণ বা বিকর্ষণ বল করবে, সেটা আমরা এই সূত্র দ্বারা বের করতে পারি। ওকে, F মানে কি? এখানে বল আকর্ষণ হইতে পারে, বিকর্ষণ হইতে পারে। ওকে, এখন কেটা কি? এই কেটাকে বলা হয় হচ্ছে, এই কেটাকে কি বলা হয় জানো? এই কেটাকে বলা হচ্ছে কুলম্বের ধ্রুবক। কার ধ্রুবক বলে? কুলম্ব। কুলম্ব যেহেতু আবিষ্কার করছে বিজ্ঞানী, তাই এটাকে কি বলা হয়? কুলম্বের ধ্রুবক। এবং এটার একটা নির্দিষ্ট মান আছে। কি আছে? নির্দিষ্ট মান আছে। এটা হচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার, তারপর কত? c/2। এটা একক। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই সূত্রটা আমরা পরিচয় বুঝলাম। এখানে কে হচ্ছে কুলম্বের ধ্রুবক, তার মানে এটা। Q1 হচ্ছে প্রথম আধান, Q2 হচ্ছে কি দ্বিতীয় আধান, এবং r মানে কি তাদের মধ্যবর্তী দূরত্ব। এখন দেখো এইটাকে আমরা বিন্দু চার্জ ধরছি। কি চার্জ? বিন্দু চার্জ। এখন অনেক সময় চার্জগুলো এরকম থাকে, যেরকম যেটা আমাদের পরীক্ষার হলে বেশি থাকে, এরকম গোলক আকৃতি থাকে। কি একটা আমাদের গোলক আকৃতি। ওকে, তো সাপোজ এটা ধরো হচ্ছে Q1 আর এটা ধরো হচ্ছে আমাদের Q2। এখন মনে রাখবা যদি গোলক আকৃতি থাকে তাহলে এই যে দূরত্বটা এই দূরত্বটা নিব হচ্ছে এই গোলকের মাঝখান থেকে এই গোলকের মাঝখান পর্যন্ত, অর্থাৎ এই দূরত্বটা নিব। কোন দূরত্বটা নিব? এই দূরত্ব। এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটা ভুল করা যাবে না।
যে দূরত্ব নিব যখন, তখন কি অবশ্যই প্রত্যেকটা গোলকের মধ্যবিন্দু থেকে মধ্যবিন্দু পর্যন্ত দূরত্ব নিব। যদি কোনোখানে কোশ্চেন এই দূরত্ব দেওয়া থাকে তাহলে কিন্তু হবে না। কেন? কারণ এই দূরত্ব নেওয়া যাবে না, দূরত্ব দিতে হবে মাঝখান থেকে মাঝখান পর্যন্ত। এটা হচ্ছে বেসিক, এই জিনিসটা কিন্তু অনেক কাজে দিবে। ক্লিয়ার? আশা করি বুঝাতে পারছি। ওকে, এখন দেখো একটা ম্যাথ যদি আমরা করি, সাপোজ একটা ম্যাথ আমরা সলভ করি, চলো। ওকে, একটা ম্যাথ সলভ করি, এটা আশা করি বুঝতে পারছি। একটা ম্যাথ সলভ করি আমরা। ধরো যে এই Q1 এর মান দেওয়া থাকলো 5 কুলম, কত কুলম? 5 কুলম। আবার Q2 এর মান দেওয়া থাকলো 5 কুলম। ওকে, দেওয়া আছে, মান দেওয়া আছে। আর ধরো যে 5 দেওয়া আছে, 5 মিটার। তোমাকে বললো এটার বল বের করতে, তাহলে সূত্র কি হবে? এটা তাহলে বসাও। তাহলে F সমান সমান আমরা একবারে বসিয়ে দিই, তাই না? তাহলে কি হবে? 9 × 10⁹ লেখার পর, হ্যাঁ, ইনটু Q1 মানে কত? 5, তাহলে একবার 5 ইনটু Q2 কত? 5 ডিভাইডেড বাই আর মানে কত? 5, তাহলে কত হবে? 5 স্কয়ার। তাহলে এখানে কত হবে দেখো, 9 × 10⁹ ইনটু 5 5 কত? 25, আর নিচেও কত? 5 5 25, তাহলে কাটাকাটি যাবে। তাহলে আলটিমেটলি আসবে কত? 9 × 10⁹, তারপর কি হবে? নিউটন। এখন দেখো এই মানটা কি আসছে? পজিটিভ মান আসছে। কি আছে? পজিটিভ মান। তো যখন পজিটিভ মান আসবে তখন মনে রাখবা যে চার্জ দুইটা থাকবে, তারা হচ্ছে বিকর্ষণ বল দিবে। কি বল? বিকর্ষণ বল। অর্থাৎ অ্যান্সার বের করার পর যদি পজিটিভ আসে তাহলে তারা কি হবে? বিকর্ষণ বল। ক্লিয়ার? এখন অনেকে হয়তো বুঝতে পারে না যে বিকর্ষণ বল। এখন দেখো যদি একটা চার্জ পজিটিভ আর আরেকটা চার্জ নেগেটিভ আসে, সাপোজ এরকম একটা 5 কুলম আসলো আর একটা হচ্ছে ধরো যে -5 কুলম, কত? সাপোজ যে -5 কুলম। এখন তাহলে একটা মান পজিটিভ বসাবা, আরেকটা মান বসাবা কি? নেগেটিভ, তাই না? নেগেটিভ। তাহলে এখানে দেখবা একটা নেগেটিভ কি হবে? এক্সট্রা থেকে যাবে। এই যে এখন যদি নেগেটিভ আসে তাহলে কি বোঝা যাবে? অ্যান্সার নেগেটিভ আসে, যেহেতু এখানে একটা মান পজিটিভ একটা মান নেগেটিভ, তাহলে এখানে বসালে গুণ করলে অবশ্যই একটা নেগেটিভ থেকে যাবে। তাহলে এই নেগেটিভ মান দ্বারা বোঝায় তারা পরস্পরে কি করবে? আকর্ষণ করবে। এটা কিন্তু দেখেই বলা যায়, যেহেতু একটা প্লাস চার্জ আর একটা মাইনাস চার্জ পরপর কি করবে? আকর্ষণ করবে। তাই আমি বারবার বলে দিচ্ছি, যখন আমরা এটা বের করবো না, প্লাস প্লাস মাইনাস মাইনাস চিহ্ন যা থাকবে সবগুলা বসায় দিব। বের করার পর যদি প্লাস আসে বিকর্ষণ বল কাজ করবে, আর মাইনাস আসলে লিখে দিবা যে ঋণাত্মক চিহ্ন দ্বারা বোঝায় আকর্ষণ বল কাজ করবে। এই হচ্ছে আমাদের ফর্মুলা। তো এইভাবে আমরা ম্যাথগুলোকে চাইলে সলভ করতে পারি। এখন দেখো এই যে আমরা শিখলাম না যে আধান একক হচ্ছে কি? কুলম। আধান একক কি? আমাদের কুলম। এখন সবসময় কি আধান একক কুলম দেওয়া থাকবে? না, সবসময় কি কুলম দেওয়া থাকবে না। আমরা যেমন অনেক সবসময় কি মিটার দেওয়া থাকে? না, সেন্টিমিটার দেওয়া থাকে, তারপর কি কিলোমিটার দেওয়া থাকে। এরকম দূরত্বের একক কি? সেন্টিমিটার থাকতে পারে, কিলোমিটার থাকতে পারে, তাই না? সবসময় কি মিটার দেওয়া থাকে না। এরকম সবসময় আধানের একক কি? কুলম দেওয়া থাকে না। কিরকম থাকতে পারে? প্রথমে থাকতে পারে হচ্ছে মিলি কুলম। কি বলে এটাকে? এমসি দ্বারা বোঝায় মিলি কুলম। এই মিলি কুলম থেকে যখন কুলম্বে কনভার্ট করবা তুমি 10⁻³ কুলম দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। কিরকম? যদি কোশ্চেনে বলে 2 মিলি কুলম, এই যেখানে এখানে দেখা দিই আমরা, হ্যাঁ, যদি কোশ্চেনে বলে যে 2 মিলি কুলম 2 এমসি, তাহলে এমসি রাখা যাবে না, লিখতে হবে 2 × 10⁻³ কুলম। আবার কথাটা আমি বুঝাতে পারছি, যদি মিলি কুলম থাকে তাহলে তুমি 10⁻³ দ্বারা কি অবশ্যই গুণ করতে হবে। এরপর আরেকটা আছে, এটাকে বলা হয় 1 মাইক্রো কুলম। এই যেরকম চিহ্নটা যেরকম দেখে, এই যেরকম মাইক্রো কুলম। যদি মাইক্রো কুলম থাকলে 10⁻⁶ দ্বারা কি করি? গুণ করতে হবে। অর্থাৎ যে মানই থাকুক তুমি এটার সাথে কি গুণ করবা? 10⁻⁶। আচ্ছা, আরেকটা ফেমাস থাকে, সেটা হচ্ছে 1 এনসি। এনসি বলতে কি বোঝায়? ন্যানো কুলম। কি বোঝায়? ন্যানো কুলম। যদি ন্যানো কুলম থাকে তাহলে এটাকে কুলমে কনভার্ট করার জন্য গুণ করতে হবে 10⁻⁹। ওকে, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটা মনে রাখতে হবে আমাদের। তো সবসময় কুলম দেওয়া নাও থাকতে পারে। মিলি কুলম থাকে 10⁻⁶, মাইক্রো কুলম থাকে 10⁻⁶ আর কত? -9। এখন সবসময় কি আধান শুধু কুলম্বেই থাকবে? না, এই দূরত্ব যেটা আছে না, এটাও থাকতে পারে। অর্থাৎ দূরত্ব থাকতে পারে, দূরত্ব এরকম থাকতে পারে যে r = হচ্ছে 2 মাইক্রোমিটার, এরকম থাকতে পারে, তারপর 2 ন্যানোমিটার, এরকম কি থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা এই ফর্মুলা ইউজ করতে পারবো। সুতরাং আধানের জন্যই যেগুলা, এরকম কোনো কথা নাই। এটা হচ্ছে দূরত্বের জন্য কি থাকতে পারে। এই হচ্ছে আমাদের কুলম্বের যাবতীয় সমস্যা। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ তীব্রতা। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যে কথা আর তড়িৎ তীব্রতা কি নরমালি একই কথা। আচ্ছা, এই জিনিসটা বলতে কি বোঝায়? এটা বোঝার আগে আমাদের জানতে হবে তড়িৎ ক্ষেত্র জিনিসটা কি। তড়িৎ ক্ষেত্র জিনিসটা সহজভাবে বলি আমি তোমাদের। ধরো আমরা একটা প্লাস চার্জ রাখলাম, হ্যাঁ, একটা প্লাস চার্জ রাখলাম। এখন এই প্লাস চার্জার, এটা হচ্ছে তার এলাকা। ওকে, এটা হচ্ছে এলাকা। এলাকা বলতে কি বোঝায়? ধরো সাপোজ তুমি একটা চুম্বক রাখলে এখানে। এখন তুমি যদি একটা নির্দিষ্ট দূরত্বের চুম্বকটাকে আনো, তাহলে সেটা কি করবে? আকর্ষণ বা কি বিকর্ষণ করবে। আচ্ছা, কি কিরকম? এটা একটা প্লাস চার্জ। তাহলে আমি যদি একটা প্লাস চার্জ এই এলাকার ভিতরে আনি, তাহলে সেটা কি করবে? আমাদের বিকর্ষণ করবে। ক্লিয়ার? অর্থাৎ যে এলাকা জুড়ে তার আকর্ষণ বা বিকর্ষণ বিদ্যমান থাকবে সেটাকে আমরা কি বলি? তড়িৎ ক্ষেত্র বলি। কি বলি? তড়িৎ ক্ষেত্র। তার প্লাস চার্জ রাখলে তার যে এলাকা জুড়ে, যে এলাকাটায় আনলে সে আকর্ষণ অথবা বিকর্ষণ করে, সেই এলাকাটাকে আমরা কি বলি? তড়িৎ ক্ষেত্র। আশা করি বুঝতে পারছেন, হ্যাঁ? এটা চুম্বক রাখলে একটা চুম্বক কোন জায়গাটা আনলে সে আকর্ষণ বা বিকর্ষণ করে, ওই জায়গাটা, ওই অঞ্চলটাকে, ওই গোলাকার অঞ্চলটাকে আমরা কি বলি? তড়িৎ ক্ষেত্র।
ক্লিয়ার? আচ্ছা, আশা করি বুঝতে পারছি। এখন তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলতে কি বোঝায়? সাপোজ আমি একটা চার্জ রাখলাম, ওকে, এখানে ধরো আমি একটা চার্জ রাখলাম, একটু বড় করে রাখতে হবে এটা বোঝার জন্য, এখানে একটু বোঝার জিনিস আছে। ধরো যে এ হচ্ছে এই, হ্যাঁ, ধরো যে এখানে একটা প্লাস Q1 চার্জ আছে, ওকে, কি আছে? প্লাস Q1 চার্জ, ক্লিয়ার? আচ্ছা, আমি কি করব, বাহির থেকে একটা প্লাস Q2 চার্জ এই এলাকায় আনবো, ওকে, আমরা ধরো যে এই পয়েন্টে আনবো, যে এই পয়েন্টে, ধরো যে এই পয়েন্ট, ওকে, এই পয়েন্টে তাকে আমি ধরে নিয়ে আসবো। এখন খেয়াল করো আমি কি করছি, একটা প্লাস Q1 চার্জ রাখলাম, রাখার পর কি হবে, এটা তার এলাকা তৈরি করবে, এই হচ্ছে তার এলাকা, এবং এই এলাকার ভিতরে আমি একটা প্লাস Q2 চার্জ আনবো, ক্লিয়ার? এখন এটাও প্লাস, এটাও প্লাস, এখন এই প্লাসের যে এলাকা তৈরি করছে, এখন এই প্লাসটা যদি তার এলাকায় আনি তাহলে সে কি করবে, তাকে বিকর্ষণ করবে। আচ্ছা, খেয়াল করো, তাহলে ওকে যদি এদিকে আনি তাহলে তাদের মধ্যে কি একটা বিকর্ষণ বল কাজ করবে, তাই না? আচ্ছা, তাহলে তড়িৎ প্রাবল্য জিনিসটা এরকম, অর্থাৎ আমরা একটা বাহির থেকে বলতে কি বোঝায়, অর্থাৎ এমন একটা জায়গা থেকে আনবো যেটাকে শুদ্ধ ভাষায় বলে হচ্ছে অসীম থেকে। কি বলে? অসীম। অসীম বলতে কি বোঝায়? অসীম বলতে বোঝায় এমন একটা জায়গা থেকে আনবো, ওই জায়গাটায় সে কি করবে না, আকর্ষণ বিকর্ষণ করবে না, অর্থাৎ তার আকর্ষণ বিকর্ষণ বাদে অন্য একটা জায়গা থেকে, এটা এই যে গোলাকার অংশের বাহির থেকে, এখন যে কোনো জায়গায় এটা হতে পারে। অসীম দূরত্ব, এটাকে কি বলে? অসীম দূরত্ব, অর্থাৎ যে দূরত্বে কোনো আকর্ষণ বিকর্ষণ কাজ করবে না। অসীম দূরত্ব থেকে প্লাস Q2 চার্জকে এই বিন্দুতে যদি আনবো, এখন আনলে সে কি একটা বল অনুভব করে, এই বলটাকে বলি আমরা কি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ তীব্রতা। আমি আবার বলতেছি, অসীম দূরত্ব অর্থাৎ এমন একটা দূরত্ব যেখানে কোনো আকর্ষণ বিকর্ষণ নাই, ওই দূরত্ব থেকে আমরা তড়িৎ ক্ষেত্রের ভিতরে একটা চার্জকে আনবো, আনার পর সেটা যে বল অনুভব করবে, ও এখানে আনার পর ও কি করবে, বিকর্ষণ করবে না, একটা বল দিবে না, এই বলটাকে আমরা কি বলি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ তীব্রতা। আশা করি বুঝাতে পারছি। আচ্ছা, এখন এটাকে যদি আমরা ভাঙি, দেখো সাপোজ এরকম লিখলাম আমরা, দেখো কিরকম লিখতে পারি, যে Q2 চার্জকে আনতে এই বিন্দুতে, আমি বাংলা লিখতেছি তোমাদের বোঝার সুবিধার্থে, Q2 চার্জকে আমরা এই বিন্দুতে আনতে বল দিতে হবে কি, আমাদের F, কি দিতে হবে আমাদের F, অর্থাৎ Q2 চার্জকে যখন এই বিন্দুতে আনবো তখন সে বল দিবে কি, F পরিমাণ। আচ্ছা, এখন Q2 চার্জ না আনি, আমরা যদি +1 কুলম্ব আনি, কি আনি আমরা, +1 কুলম্ব এই বিন্দুতে আনবো। এখন অনেকে বলবে +1 কেন আনবো, +2 কেন আনবো না? আমি বলি, আমরা যখন 2 লিখি, 2 এর নিচে মনে মনে কি থাকে, 1 থাকে, মানে আমাদের মনে মনে কি সংখ্যা থাকে, অলওয়েজ 1 থাকে, 2 কিন্তু থাকে না। আমরা যখন এই যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তড়িৎ বিভব এগুলো যখন বের করতে যাই, তখন একটা টেস্ট চার্জ নেই, টেস্ট করার জন্য সেই টেস্টটাকে আমাদের +1 ধরে নিতে হয়, অলওয়েজ, এটা মনে রাখবো, হ্যাঁ? তাহলে এখানে আমরা প্রথমে কি Q2 চার্জ আনছি, পরে কি করবো, +1 আনবো, দেখবো যে ঘটনা কি হয়। আচ্ছা, তাহলে +1 যদি আনি তাহলে আমরা লিখবো 1 কুলম্ব চার্জের জন্য কি হবে, F ডিভাইডেড বাই এই Q2টাকে আমাদের নিচে চলে যাবে ক্যালকুলেশন অনুযায়ী, তাই না? Q2 চার্জকে আনলে সে F পরিমাণ বল অনুভব করবে, ক্লিয়ার? তাহলে 1 কুলম্ব চার্জকে আনলে কি পরিমাণ বল অনুভব করবে, F, আর Q2টাকে আমাদের নিচে চলে যাবে। এইটাই হচ্ছে আমাদের সূত্র, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য সূত্র। অর্থাৎ সূত্রটা কি, আমরা একটু উপরে লিখবো সূত্রটা, হ্যাঁ, যে E তড়িৎ ক্ষেত্র কি দ্বারা প্রকাশ করা হয়, E দ্বারা, হ্যাঁ, E সমান কি হবে, F ডিভাইড বাই কত, আমাদের Q2, মনে রাখবা। তাহলে এখানে কিন্তু একটা জিনিস বুঝতে হবে, কি জিনিস জানো, এখানে এই Q1টাকে কি বলা হয় জানো, এই একটু লিখে নিও তোমরা, এই Q1টাকে বলা হয় হচ্ছে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ। কি বলা হয়, ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ, মানে যে এলাকাটা তৈরি করে সে সৃষ্টিকারী চার্জ, ওকে। আর এই যে Q2টা আছে না, এটাকে বলে হচ্ছে আনিত চার্জ, মানে যে চার্জটা আমরা বাহির থেকে আনছি, ঠিক আছে? বুঝতে হবে কিন্তু এই জিনিসটা, হ্যাঁ, এখানে চার্জ কিন্তু দুইটা, একটা Q1 একটা Q2, কিন্তু আমরা আনছি কোনটা, Q2, তাহলে সূত্র হবে কি, F বাই Q2, খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ, আর এটা হচ্ছে আমাদের আনিত চার্জ, তাই সূত্র হবে F ডিভাইড বাই কত, Q2। Q2 মানে যে চার্জটা আমরা তড়িৎ ক্ষেত্রের ভিতরে কি আনছি সেই চার্জটা। এখন ওকে, তাহলে Q2 এর ভিতরে আমরা আনলাম, তাই তো? তাহলে Q2 এর ভিতরে আনি, তাহলে সাপোজ এখানে আনলাম, এই যে এই বিন্দুতে এই Q2। এখন তারা দেখো এই যে +Q1 আর +Q2 একটা দূরত্বে আছে না, একটা দূরত্বে, এই দূরত্বটাকে আমরা R ধরলাম, কি ধরলাম আমরা, R, ওকে। তাহলে দেখো আরেকটা সূত্র দেখানো যায়, অর্থাৎ যদি কোশ্চেনে দূরত্ব দেওয়া থাকে, আর দূরত্ব দেওয়া থাকে, মনে রাখবা, যদি আর দূরত্ব দেওয়া থাকে তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ তীব্রতার সূত্র হয়, মনে রাখবা, E = K × Q1 ডিভাইড বাই হচ্ছে R², এটা আরেকটা সূত্র, ঠিক আছে? শুনো, একটা কথা বলি, আমাদের প্রমাণ কখনো পরীক্ষায় আসে না, তাই প্রমাণ নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, লাগলে আমি অন্য একটা ভিডিওতে প্রমাণ দেখাই দিব। এখানে জাস্ট তুমি বেসিকটা বুঝবা, আর সূত্রগুলো কি দাঁড় করে এটা বুঝতে আমাদের হয়ে যাবে, আর কিছু লাগবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে দুইটা সূত্র পাইলাম আমরা, খেয়াল করো, একটা হচ্ছে এই একটা হচ্ছে এই একটা। এইটা কখন হবে, যখন আমরা বাহির থেকে কোনো চার্জ এলাকার ভিতরে আনবো, ক্লিয়ার? আর এখানে Q2টা কি, যে চার্জ আমরা আনছি। আর এই সূত্র কখন হবে, যখন কোশ্চেনে দূরত্ব বলা দেওয়া থাকবে, দূরত্ব যে 5 মিটার দূরত্বে, 2 মিটার দূরত্বে, তখন আমরা এই সূত্র ইউজ করবো, ক্লিয়ার? তার মানে এটা কখন, যখন বলবে কোনো চার্জ আমরা আনছি, আর কখন ইউজ করবো, যখন দূরত্ব বলা থাকবে, তখন এই সূত্র। আশা করি সবাই বুঝতে পারছি। এখন এই যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ তীব্রতার এককটা কি হবে,
এককটা হবে কি আমরা কিন্তু এখান থেকে বের করতে পারি, যেমন বলের একক কি আমাদের নিউটন, কিউ মানে কি আধান, তাহলে আধানের একক কি আমাদের কুলম্ব, তাহলে কি হবে আমাদের NC ইনভার্স কত 1, তার মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ তীব্রতার একক কি আমাদের NC ইনভার্স 1। এখন দেখো এই সূত্রের নিচে কি আছে Q2 আর এই সূত্রের উপরে কি আছে আমাদের Q1, খেয়াল করো এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই যে Q1। তো যখন এই কোশ্চেনটা হবে এই যে আর দূরত্ব দেওয়া থাকবে তখন শুধু দেখবা যে বলা থাকবে যে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ, একটা চার্জ বলা থাকবে, তখন এই সূত্র বসাতে হবে। আর এই সূত্র কখন, যখন আমরা বাইরে থেকে কোনো কিছু আনবো তখন এই সূত্র হবে। এই ম্যাথ কিন্তু আমরা করবো, সমস্যা নেই, আমরা জাস্ট আজকে কি কনসেপ্টগুলো বুঝে নিই। দেখবো আমরা তড়িৎ বিভব, যাকে বলে ইলেকট্রিক পটেনশিয়াল, ইংলিশে বলে আছে। এই জিনিসটা কি, এই জিনিসটা আগের মতো সেম। কিরকম আমি তোমাকে বলি, আগের মতো তুমি ধরবা যে এলাকা হবে, এলাকাটা হবে কি প্লাস Q1, আমরা একটা পয়েন্ট ধরবো এখানে, একটা এই বিন্দু আগের মতো, একটা প্লাস Q2 চার্জকে আমরা আনবো এখানে আনবো, এবার প্লাস Q2 আনবো আর প্লাস Q1 কুলম্ব আনবো, টেস্ট করবো, এটা জাস্ট টেস্টের জন্য। একবার সংখ্যা, একবার কি করবো অক্ষর ধরে নিবো আর একবার সংখ্যা ধরে নিবো, এরকম। এই আচ্ছা, তাহলে এখানে আমরা একটা প্লাস Q1 চার্জ রাখলাম, রাখার পর সেই কি তার একটা এলাকা তৈরি করবে। ওকে, ওই এলাকার ভিতরে আমরা একবার Q2 চার্জ আনবো আর এবার প্লাস 1 কুলম্ব চার্জকে আমরা আনবো। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। এখন তড়িৎ বিভব, তড়িৎ বিভবকে প্রকাশ করা হচ্ছে ভি দ্বারা, কি দ্বারা প্রকাশ করে আমাদের ভি দ্বারা প্রকাশ করে। আচ্ছা এখন দেখো এইটার মধ্যে ডিফারেন্স টাইম বলে অনেকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আর তড়িৎ বিভবটাকে মিলিয়ে ফেলা যাবে না। আচ্ছা দেখো এখন এখানে কি আছে প্লাস Q1, এখানে আছে কি প্লাস Q2, তাহলে প্লাস Q2কে যদি আমরা আনি, খেয়াল করো এখানে প্লাস Q2কে জানি, তাহলে এই Q1 আর Q2 কি করবে, বিকর্ষণ করবে না। তার মানে আমি যদি ওকে জোর করে আনতে চাই তাহলে আমাকে এখানে কি করতে হবে, কাজ করতে হবে। কি করতে হবে, কাজ। আমি আবার বলতেছি, আমরা এই প্লাস Q1 এলাকার ভিতরে একটা প্লাস Q2 চার্জকে আমরা আনবো, আনলে এখন কি আমাকে কাজ করতে হবে না? কেন কাজ করতে হবে? কারণ এই প্লাস কি করবে, বিকর্ষণ করবে, বলবে যে না আমি ওকে নিব না, অ্যাকসেপ্ট করবো না। তাহলে আমার ওর বিরুদ্ধে কি করতে হবে, আনতে হবে। তাহলে ওর বিরুদ্ধে যদি আনতে যাই তাহলে আমার কি অবশ্যই কাজ করতে হবে। তাহলে আমরা এই সংজ্ঞাটা এরকম দেখবো যে অসীম দূরত্ব থেকে প্লাস 1 কুলম্ব চার্জকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হবে সেটাকে বলি কি আমরা তড়িৎ বিভব। আচ্ছা আরো ভাইয়া বলি, দেখো দেখো যদি আমরা Q2 চার্জকে আনতে যদি W পরিমাণ কাজ করতে হয়, কি পরিমাণ, W পরিমাণ, Q2 চার্জকে আনতে এই বিন্দুতে যদি W পরিমাণ কাজ করতে হয় তাহলে প্লাস 1 কুলম্ব চার্জকে আনলে কি পরিমাণ কাজ করতে হবে, W ডিভাইড বাই কত আমাদের Q2। এই যে একটা সূত্র, W ডিভাইড বাই কত আমাদের Q2। ক্লিয়ার? W ডিভাইড বাই কত Q2, তার মানে তড়িৎ বিভব সূত্র হচ্ছে V ইকুয়াল W ডিভাইড বাই কত আমাদের Q2। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই সংজ্ঞাটা আমরা কিরকম দিব, সংজ্ঞাটা এরকম দিব যে অসীম দূরত্ব থেকে প্লাস 1 কুলম্ব চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হবে সেটাকে আমরা কি বলবো, তড়িৎ বিভব। তাহলে সূত্র কি, V ইকুয়াল টু কত, W ডিভাইড বাই কত আমাদের Q2। আচ্ছা একক যদি বের করতে চাই তাহলে কি হবে, দেখো একক, তাহলে একক V এর W এর একক কি আমরা জানি জুল, কি হবে জুল, আর Q2 মানে কি আধান, তাহলে আধান একক কি আমাদের কুলম্ব, তাহলে কি হবে JC ইনভার্স কত 1, এটাকে ভোল্ট বলা হয়, কি বলা হয়, ভোল্ট। তো JC ইনভার্স 1 যে কথা আর ভোল্ট কি আমাদের একই কথা, তার মানে এখন শিখলাম তড়িৎ বিভবের একক কি হবে আমাদের ভোল্ট অথবা কি JC ইনভার্স 1, কিন্তু আমরা ব্যবহার করব কি ভোল্ট। একে কি দ্বারা প্রকাশ করা হয়, V দ্বারা প্রকাশ করা হয়। এই V আর এই V কিন্তু মিলাই ফেলো না, ঠিক আছে, এটাও V এটাও V, ঠিক আছে। তাহলে একক কি হবে আমাদের ভোল্ট। এখন দেখো যখন আমি এটাকে প্লাস Q2টাকে, হ্যাঁ যে প্লাস Q2টাকে এই বিন্দুতে আনবো তখন কি তার মধ্যে দূরত্ব আছে না আগের মতো, তাহলে দূরত্ব কি হবে আমাদের R। তাহলে একইভাবে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মধ্যে যদি R দূরত্বে বিভব বের করতে চাই, তড়িৎ বিভব, R দূরত্বে তড়িৎ বিভব যদি বের করতে চাই আমরা, R দূরত্বে তড়িৎ বিভব, তাহলে সূত্র কি হবে, এই সূত্র মনে রাখবা, V ইকুয়াল K ইনটু Q1 ডিভাইড বাই হচ্ছে R। খেয়াল করো একটু, সবাই খেয়াল করো, এটা অনেক গুরুত্বপূর্ণ। এটা কখন বসাবো আমরা, যখন R দূরত্বে বলবে, অর্থাৎ Q1 চার্জ থেকে R দূরত্বে একটা চার্জ আছে তখন যদি বিভব বের করতে বলে তাহলে V ইকুয়াল K ইনটু Q1 বাই কত R। তাহলে এই সূত্রটা খেয়াল করো, এখানে কিন্তু R স্কয়ার না, শুধু কি R। তাহলে বিভব আর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য সূত্রগুলো কিন্তু প্রায় সেম। এখানে দেখো এই Q2টা মানে কি, যে চার্জটা আমরা আনছি এই সূত্রের বেলায়, যে চার্জটা আমরা ভিতরে আনছি, আর Q1টা কি, যে এলাকা তৈরি করবে সেই চার্জটা। তোমার এটাই মনে রাখতে হবে, এই সূত্রের বেলায় Q2টা হচ্ছে বাহির থেকে যে চার্জ আনছি, আর এই সূত্রের বেলায় R দূরত্বের বেলায় এই Q1টা হচ্ছে মানে কি, যে এলাকা তৈরি করেছে সে। আশা করি বুঝতে পারছি। ওকে, তাহলে এইভাবে আমরা কি করবো, সূত্রগুলো অ্যাপ্লাই করবো। এখানে এই সূত্রে কখন আসবো, যখন আমরা বাহির থেকে কোনো কিছু আনবো তখন, আর এই সূত্রটা কখন অ্যাপ্লাই করবো, যখন R দূরত্ব থাকবে তখন। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে কেটা কি, কুলম্বের ধ্রুবক আগের মতো সেম। কুলম্বের ধ্রুবক কি 9 × 10⁹, যেটা আমরা শিখছি। তাহলে K ইকুয়াল কত, 9 × কত 10⁹, সবার ক্ষেত্রে কি সেম। আচ্ছা এখন যদি আমরা জিনিসগুলো একটু একসাথে লিখি, কিরকম একসাথে লিখি, কি সূত্রগুলো আমরা শিখলাম দেখো এখানে, কি সূত্রগুলো আমরা আসলে শিখলাম এখানে দেখো। প্রথমে আমরা শিখছি হচ্ছে কুলম্বের সূত্র, সেটা কি F সমান K × Q1 Q2 ডিভাইড বাই কত আমাদের R স্কয়ার, একটা সূত্র। আচ্ছা এরপরে শিখছি আমরা কি,
আচ্ছা দেখো, পরীক্ষা হলে কি হয়, তোমাকে সবসময় যে বল বের করতে বলবে এরকম কোনো কথা নেই, তোমাকে কি দূরত্ব বের করতে বলবে। দূরত্ব কিভাবে আমরা বের করবো বলো তো? দূরত্ব কিভাবে বের করবো? আর স্কোয়ারটা কি পাশে নিয়ে যায়, তাহলে আর স্কোয়ারটা কি পাশে আনলে এফ কি হবে, নিচে চলে যাবে। তাহলে এটা একটা সূত্র আমরা একটু মার্কিং করে দিই, এটাও একটা সূত্র। আর দেখো এখানে এটাকে পাশে নিয়ে যায়, তাহলে আর স্কোয়ার ইকুয়াল থাকবে হচ্ছে এফটা নিচে চলে আসবে, তাহলে কে ইন্টু Q1 Q2 ডিভাইড বাই কত, এফ। এটা সরি ডিভাইড বাই কত আমাদের এফ। তাহলে দূরত্ব যখন বের করতে বলবে তাহলে আর ইকুয়াল স্কোয়ারের পাশে গেলে কি আসবে, রুট ওভার কি থাকবে, Q1 ইন্টু Q2 ডিভাইড বাই কত আমাদের এফ। এই তার মানে যখন বল বের করতে বলবে তখন উপরের সূত্র, আর যখন দূরত্ব বের করতে বলবে তখন কি আমাদের এই সূত্র। ইজি তাই না? এখানে কিন্তু কঠিন আমাদের কিছুই নাই। ক্লিয়ার? একটা কথা বলে দিই, যখন আমরা দূরত্ব বের করবো এই Q1 এর মান ধরবো হচ্ছে পজিটিভ, আর Q2 এর মান ধরবো কি আমরা পজিটিভ। মনে রাখবো এটা, যখন দূরত্ব বের করবো তখন Q1 এর মান কি পজিটিভ, Q2 এর মান সাপোজ কোশ্চেনে Q1 এর মান দেওয়া থাকলো যে 5 কুলম, আর Q2 এর মান দেখো -5 কুলম, তাহলে এই মাইনাসটা কি বাদ দিয়ে দিব, আমরা কি অলওয়েজ পজিটিভ মান বসাবো, পজিটিভ মান বসে ম্যাথগুলো কি সলভ করবো। আচ্ছা এরপরে আমরা যাই, এরপর সেই সূত্র দিব দুইটা সূত্র তাই না, E সমান কত F ডিভাইড বাই কত Q2, আরেকটা সূত্র E সমান কত K ইন্টু Q1 ডিভাইড বাই কত আমাদের আর স্কোয়ার। আর তড়িৎ ভবের সূত্র কি শিখছি আমরা, V সমান কত W ডিভাইড বাই কত Q2, আরেকটা কি V সমান K ইন্টু Q1 ডিভাইড বাই কত আমাদের R। তাহলে সূত্রগুলো মনে রাখতে হবে। এখানে এই দেখো, এখানে আর স্কোয়ার আছে, বলের বেলা আর স্কোয়ার আছে, তড়িৎ ক্ষেত্রের বেলাও কি আর স্কোয়ার আছে, কিন্তু বিভবের বেলায় কি শুধু আর। এই হচ্ছে আমাদের মেইন সূত্রগুলো, যেখান থেকে বেশিরভাগ কি কোশ্চেন আসে। এবার চলো আমরা পরের টপিকে চলে যাই, আমাদের ধারক নিয়ে। ওকে, ধারক বলতে কি বুঝতে, দেখো ধারক বলতে মানে উচ্চারণটা আসে এরকম যে মানে কোনো কিছু ধারণ করে এরকম কিছু, তাই না? আচ্ছা ঠিক আছে, ধারক বলতে কি বুঝি আমি সহজভাবে বলি, সেটা হচ্ছে আমরা নর্মালি ব্যাংকে কি রাখি, টাকা জমা রাখি, তাই না? আচ্ছা, তো ব্যাংক কি করে, টাকা জমা রাখে। আর ধারকটা কি করে, ধারক এমন একটা যন্ত্র বা এমন একটা যান্ত্রিক কৌশল যেখানে যেটা কি হয় আমাদের, যে চার্জ জমা রাখে। ওকে, তার মানে কনফিউশন ক্লিয়ার? ব্যাংকে কি হয়, টাকা জমা হয়, ব্যাংক টাকা জমা রাখে, আর ধারকটা কি রাখে, চার্জ জমা রাখে। আচ্ছা, এই ধারক দেখতে আসলে কিরকম হয়, ধারকের জিনিস হচ্ছে নর্মালি ক্যাপাসিটর। ওকে, এগুলো আমরা কোথায় থাকে, ধারক থাকে ফ্যানে থাকে, আমাদের ফ্যানে বিভিন্ন দেখবে যে ক্যাপাসিটর বলি আমরা, ওইখানে থাকে। তারপর বিভিন্ন খেলনা গাড়ি আছে, ওকে, রিমোট কন্ট্রোল গাড়ি, ওইগুলো থাকে। তারপর বিভিন্ন কম্পিউটারে ছোট ছোট থাকবে, তোমরা দেখবে। আচ্ছা, এগুলো দেখতে কিরকম হয় তোমাদের একটু দেখাই। এগুলো দেখতে এরকম সিলিন্ডার শেপের হয়, যে দেখো বলি, এই যে এরকম হয়, যে এরকম এই তোমরা এগুলো দেখছো আশা করি, এই যে এরকম থাকে। ওকে, এরকম থাকে, এখানে থেকে 2 ফ্যারাড এরকম লেখা থাকে। ওকে, এগুলো দেখবা তোমরা, হ্যাঁ, বিভিন্ন সার্কিট বা বিভিন্ন যারা বাচ্চারা খেলে ওরকম, এই যে এরকম থাকে দেখতে, এরকম সিলিন্ডার আকৃতি হয়, আর নিচে দুইটা তার বের করানো থাকে। এগুলো নর্মালি হচ্ছে আসলে ধারক, দেখতে এরকম হয়। যখন ভাঙবা আর কি, যখন ইয়া বের করবা, ক্যাপাসিটর বের করবা, তখন দেখবা যে এরকম, তাদের চেহারাটা এরকম আর কি দেখতে, সিলিন্ডার আকৃতি হয়, দুটো তার বের করা থাকে। এখন ধারকের একটু আমরা এখন ডিটেলসে যাবো, মানে হচ্ছে একটু ভিতরে যাবো। ভিতরে কি আমরা এখন এটাকে জুম করবো, কি করবো, জুম করবো, মানে হচ্ছে ভেঙে ফেলবো। ভেঙে বললে দেখবা যে এটা দুইটা জিনিস পাওয়া যায়। কয়টা জিনিস, দুইটা পাত বলে, এটাকে কি বলে, পাত। কিরকম পাত, যে এরকম আর কি, এরকম দুইটা, তোর একটা মেটাল, একটা ধাতুর পাত থাকে দুইটা, এরকম আমি দেখাই, এই যে এরকম, এটাকে ভাঙার পর আর কি এরকম দেখবে, এরকম, এই যে এরকম দুইটা সমান্তরাল, ওকে, সমান্তরাল এরকম দুইটা ধাতুর পাত একসাথে থাকে, এরকম এই কাছাকাছি থাকে। আচ্ছা, এখন এটাকে কি করা হয়, এটাকে ভাঙার পর আমরা দুইটা পাত পাই, এটাকে সমান্তরাল পাত বলে। কয়কার পাত, তো সমান্তরাল পাত। এখন এই দুইটা পাতের ভিতরে যেটা হয়, যে আমরা কি করি, এই দুইটা পাতকে একটা ব্যাটারির সাথে সংযুক্ত করি। কিসের সংযুক্ত করি আমরা, ব্যাটারির সাথে। তো ব্যাটারির সাথে যখন এই দুইটা পাতকে আমরা সংযুক্ত করব, তখন যেটা হয়, আমরা জানি ব্যাটারি, এই বড় চিহ্নটাকে বলা হয় হচ্ছে প্লাস চার্জ, আর ছোট চিহ্নটাকে কি বলা হয়, মাইনাস চার্জ। তো যখন এই ধাতু পরিবাহক পাত দুইটাকে আমরা একটা ব্যাটারির সাথে সংযুক্ত করব, ব্যাটারির সাথে সংযুক্ত করা মানে হচ্ছে যে এরা কি করবে, চার্জ সাপ্লাই দিবে। ব্যাটারির কাজ হচ্ছে কি, চার্জ সাপ্লাই দেওয়া। তাহলে দেখো, এইটার সাথে যুক্ত হয়েছে কি পজিটিভ প্রান্ত, আর এই পাতের সাথে যুক্ত হয়েছে কি নেগেটিভ প্রান্ত। যখন আমরা এই দুইটা পাতকে ব্যাটারির সাথে সংযুক্ত করব, তখন এখানে জমা হচ্ছে প্লাস চার্জ, আর এখানে জমা হবে কি, মাইনাস চার্জ। আমি আশা করি বুঝতে পারছি। আমরা এটাকে ভাঙার পর দুইটা জিনিস দুইটা পাত পাবো, সমান্তরাল পাত। একে আমরা কি করব, ব্যাটারির সাথে সংযুক্ত করবো। তাহলে ব্যাটারির পজিটিভ প্রান্ত পজিটিভ চার্জ জমা হবে, বা নেগেটিভ প্রান্ত থেকে নেগেটিভ চার্জ জমা হবে। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝলাম একটা একদিকে পজিটিভ, আরেকদিকে আমাদের নেগেটিভ। এবং এখানে যে বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে এই যে দুইটা পাত, এদেরকে খুব কাছাকাছি রাখা হয়, এবং এখানে যেটা করা হয়, কাছাকাছি রাখার পর এখানে অন্তরক পদার্থ দেওয়া হয়। কি পদার্থ, অন্তরক পদার্থ। অন্তরক পদার্থ মানে বলতে কি বোঝায়, এমন সিস্টেম বা এমন আকারে রাখা হয় যেন এই প্লাস কখনো মাইনাসের জায়গায় যাবে না, আবার এই মাইনাস কখনো কি প্লাসের জায়গায় যাবে না।
ক্লিয়ার? এরা খুব কাছাকাছি থাকবে, কিন্তু তাদের ভিতরে একটা অন্তরক পদার্থ হবে। অন্তরক পদার্থ মানে এগুলো পাস হতে পারবে না, অর্থাৎ প্লাস মাইনাসের দিকে যেতে পারবে, মাইনাস কি প্লাসের দিকে যেতে পারবে না, অর্থাৎ এখানে দেয়ালের মতো কাজ করবে। আচ্ছা, জিনিসটা এরকম একটা আমরা ইমোজি দিয়ে যদি দেখি, মানে এই দুটো বাক্যে একসাথে হতে দেয় না, এই এই ওকে, একসাথে দেয় না, এরকম কি বাধা দিয়ে রাখে। এগুলোকে বলা হচ্ছে নরমালি অন্তরক পদার্থ, যার কারণে প্লাস মাইনাসের দিকে কি যেতে পারে না। এবার তুমি ব্যাটারিটাকে যদি সরিয়ে দাও, তাহলে দেখবা যে এই যে চার্জগুলো সাপ্লাই দেয় না, এগুলো এখানে কি হয়ে গেল, জমা হয়ে গেল। এই জমাকৃত চার্জটা সে পরে কি হয়, বিভিন্নভাবে কাজে লাগায়। কারেন্ট গেলে বিভিন্নভাবে যেমন ফ্যানের বাড়ায় দেয়, ঘূর্ণন যেটা আছে এটা বাড়িয়ে দেয়। এভাবে আমরা কি করি, চার্জগুলো নরমালি জমা রাখি। অর্থাৎ যদি সমান্তরাল পাতকে যখন ব্যাটারি সংযুক্ত করবো, তখন এ দিবে প্লাস, এক দিবে মাইনাস, তারপর ব্যাটারিটাকে সরিয়ে ফেললে এই চার্জগুলো জমা হয়ে যায়, এবং এই চার্জগুলো পরে কি হয়, আস্তে আস্তে সে সাপ্লাই দেয়। এই আর কি। এখন দেখো, আচ্ছা তাহলে এখানে আমরা বলতাম এটা হচ্ছে আমাদের পজিটিভ, এটা হচ্ছে কি নেগেটিভ। ধরলাম এখানে জমা হচ্ছে প্লাস কিউ চার্জ, এখানে কি জমা হলো, প্লাস কিউ চার্জ, আর এখানে জমা হলো কি, মাইনাস কিউ চার্জ। ধরে নিলাম এখানে প্লাস কিউ আর এখানে কত আমাদের মাইনাস কিউ। ওকে, এখন মনে রাখবা যেখানে প্লাস মাইনাস সৃষ্টি হয় সেখানে একটা বিভব পার্থক্য সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়, সুন্দর একটা কথা, সেটা হচ্ছে বিভব পার্থক্যের সৃষ্টি হয়। বিভব পার্থক্য, ওকে, এটাকে প্রকাশ করি হচ্ছে আমরা ভি দ্বারা। অর্থাৎ যখন কাছাকাছি দুইটা জিনিস থাকবে এবং তাদের মধ্যে প্লাস মাইনাস তৈরি হবে, তখন একটা পার্থক্য সৃষ্টি হয়, সেটাকে বলি আমরা কি, বিভব পার্থক্য। ওকে, অর্থাৎ এখানে যখন চার্জ জমা হবে, যে কোনো জায়গায় চার্জ জমা হলে সেখানে এক ধরনের বিভব পার্থক্য কি হবে, নরমালি সৃষ্টি হবে। তাই আমরা এরকম বলতে পারি যে, দেখো একটু বলতে পারি এরকম, কিরকম বলতে পারি যে এরকম, এটা আমরা এখন একটু মুছা দিই, হ্যাঁ এটা একটু মুছা দিই, আমরা মুছে দিয়ে আমরা সূত্র দাঁড় করাবো। ধরা যে এরকম বলতে পারি আমরা যে ভি বিভব পার্থক্য বজায় রাখার জন্য দরকার হচ্ছে কিউ পরিমাণ চার্জ। ওকে, আমি আবার বলতেছি, অর্থাৎ এই দুইটা পাদের মধ্যে বিভব পার্থক্য বজায়ের জন্য কি পরিমাণ লাগবে, কিউ পরিমাণ চার্জ লাগবে। এখানে প্লাস কিউ আছে, মাইনাস কিউ, কোনো সমস্যা নেই, আমরা কি এখানে কিউ ধরে নিলাম। এটা পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে কি বুঝলাম, আমরা এখানে এক ধরনের বিভব পার্থক্য সৃষ্টি করব, আর এর জন্য কি পরিমাণ চার্জ লাগবে, কিউ পরিমাণ চার্জ। আর যখনই বিভব পার্থক্য সৃষ্টি হবে, তখনই কি হবে, নরমালি তড়িৎ প্রবাহিত হবে, আর সেটাকে আমরা কাজে লাগাতে পারবো। অর্থাৎ তুমি যদি এখানে কোনো কিছু বিভব পার্থক্য সৃষ্টি করতে চাও, তাহলে সেখানে অবশ্যই কি দিতে হবে, তোমাকে চার্জ দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা ধরলাম বি বিভব পার্থক্যের জন্য আমাদের চার্জ লাগে কি, আমাদের কিউ। তাহলে একের জন্য কত লাগবে, 1 ভোল্টের জন্য, একের জন্য কত লাগবে আমাদের, 1 ভোল্টের জন্য লাগবে কি আমাদের কিউ ডিভাইড বাই কত, আমাদের ভি। এই যে একটা সূত্র, ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো এই যে আমরা যে পড়লাম যে এই যে একদিকে প্লাস চার্জ একদিকে মাইনাস চার্জ, এই যে বৈশিষ্ট্যটা, এই কাজ করার যে বৈশিষ্ট্যটা, এটাকে বলি হচ্ছে আমরা ধারকত্ব। কি বলি আমরা, ধারকত্ব। ওকে, আমি আবার বলতেছি, আমরা যদি একটু বিশ্লেষণভাবে বলতে চাই যে দুইটা পরিবাহক পাত সমান্তরাল রেখে, দুইটা পরিবাহক পাত কাছাকাছি সমান্তরাল রেখে এবং তাদের মধ্যবর্তী স্থানে অন্তরক পদার্থ রেখে চার্জ ধারণ করার যে যান্ত্রিক কৌশল, তাকে বলি হচ্ছে ধারক। আর যে এই যান্ত্রিক কৌশলটার যে বৈশিষ্ট্য, সেটাকে আমরা কি বলি, ধারকত্ব। যে কাজটা, সেটাকে আমরা কি বলবো, ধারকত্ব। এবং এই ধারকত্বকে প্রকাশ করা হচ্ছে সি দ্বারা প্রকাশ করা। কি দ্বারা প্রকাশ করা হয়, সি দ্বারা। তো এটা হচ্ছে এরকম, এটাকে লিখবো আমরা সি ইকুয়াল টু কিউ বাই ভি। এখন তাহলে ধারকত্বের সংখ্যাটা কি হবে, যদি আমরা একটু স্পেসিফিক ভেঙে বলতে চাই এরকম হবে যে 1 ভোল্ট বিভব পার্থক্য বজায় রাখার জন্য যে পরিমাণ চার্জ লাগবে, সেটাকে আমরা কি বলবো, ধারকত্ব। আমি আবার বলতেছি, 1 ভোল্ট বিভব পার্থক্য বজায় রাখার জন্য যে পরিমাণ চার্জ লাগবে, সেটাকে আমরা কি বলবো, ধারকত্ব। 1 ভোল্ট বিভব পার্থক্য বজায়ের জন্য যে পরিমাণ চার্জ লাগবে, সেটাকে আমরা কি বলবো, ধারকত্ব, যেটাকে প্রকাশ করা সি ইকুয়াল কত, কিউ বাই ভি। ওকে, এখন ধারকত্বের একক যদি বের করতে চাই আমরা, একক যদি বের করতে চাই, তাহলে কি হবে, আমরা জানি কিউ মানে কি, চার্জের একক আমরা জানি কুলম্ব, আর ভি মানে কি, বিভব পার্থক্য। তাহলে ভি হচ্ছে কি, ভোল্ট, এর বিভব পার্থক্য কি, ভোল্ট। তাহলে ভোল্ট যদি এটাকে ভাঙি, তাহলে এটা কি হবে আমাদের সিভি ইনভার্স 1, সিভি ইনভার্স 1। কিন্তু এটার এসআই একক হচ্ছে নরমালি ফ্যারাডে, অর্থাৎ বিজ্ঞানী ফ্যারাডে। ফ্যারাডে হচ্ছে একজন বিজ্ঞানীর নাম, যে এই ধারকত্বের বৈশিষ্ট্য সে কি আবিষ্কার করেন। তাই তার নাম অনুসারে এই ধারকত্বের একক হচ্ছে আমাদের কি, ফ্যারাডে। তার মানে তুমি যদি কোনো জায়গায় এরকম পাও যে লেখা আছে ধরো 2 ফ্যারাডে, একটু কিন্তু আমরা দেখছি, আমরা যখন একটা সিলিন্ডার রাখছি তখন দেখছি, কিন্তু লেখা ছিল কি 2 ফ্যারাডে। 2 ফ্যারাডে বলতে কি বোঝায়, 2 ফ্যারাডে বলতে বোঝায় যে 1 ভোল্ট বিভব পার্থক্য বজায় রাখার জন্য 2 কুলম্ব চার্জ প্রয়োজন। কয় কুলম্ব, 2 কুলম্ব। আমি আবার বলতেছি, 2 ফ্যারাডে, 10 ফ্যারাডে, 20 ফ্যারাডে বলতে বোঝাবে যে 1 ভোল্ট বিভব পার্থক্য বজায় রাখার জন্য 1 ভোল্ট বিভব পার্থক্য বজায় রাখার জন্য 2 কুলম্ব কি চার্জ প্রয়োজন। যদি বলে 20 ফ্যারাডে, তাহলে কি হবে, 1 ভোল্ট বিভব পার্থক্য বজায়ের জন্য কতটুকু চার্জ লাগবে, 20 কুলম্ব চার্জ লাগবে। এইভাবে তুমি সহজেই কি বের করতে পারবে। তার মানে আমাদের মেইন এখানে যেটা, সেটা হচ্ছে কি, ধারকত্বের সূত্র কি, সি ইকুয়াল কত, কিউ বাই কত, ভি। আর এটা একক হবে কি আমাদের ফ্যারাডে, বাকি সিভি ইনভার্স 1 ফ্যারাডে আমরা ব্যবহার করবো, যেটা আমাদের প্রশ্নে অলওয়েজ থাকবে। এখন এই ফ্যারাডের বিভিন্ন একক থাকতে পারে। কিরকম বিভিন্ন একক আমি দেখাই। ফ্যারাডের বিভিন্ন একক থাকতে পারে, লাইক এরকম থাকতে পারে, আমরা শিখছি এগুলো, কিন্তু থাকতে পারে যে 1 মাইক্রো ফ্যারাডে, আমরা কিন্তু এগুলো শিখছি। মাইক্রো থাকলে কি হবে,
10 কত হবে -6 ফ্যারাডে। ওকে, আবার থাকতে পারে 1 ন্যানো ফ্যারাডে। তো ন্যানো ফ্যারাড থাকলে কি হবে 10⁻⁹ ফ্যারাডে। তো ফ্যারাডেরও মাইক্রো থাকতে পারে, ন্যানো থাকতে পারে, আবার কি থাকতে মিলি ফ্যারাডেও কি থাকতে পারে, কোনো সমস্যা নাই। এগুলো একটু আমাদের কি মাথায় অবশ্যই কি রাখতে হবে। আরেকটা থাকে, সেটা হচ্ছে কি জানো, পিকো ফ্যারাডে 1 pf, এটাও থাকতে পারে। এটাকে বলে পিকো ফ্যারাডে। পিকো মানে হচ্ছে কত 10⁻⁻12 ফ্যারাড। এগুলো মনে রাখতে হবে। মাইক্রো থাকলে কত 6, ন্যানো থাকলে কত 9, এগুলো পড়ছি। মিলি থাকলে কত 3, আর পিকো থাকলে কত -12, 10⁻⁻12। এই জিনিসগুলোকে আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এই হচ্ছে আমাদের ধারকত্বের বা ধারকের সংজ্ঞা। তাহলে ধারক কি, চার্জ জমা রাখা। ধারকত্ব কি, এই চার্জ জমা রাখার যে কৌশল বা যে বৈশিষ্ট্য, সেটাকে আমরা কি বলি ধারকত্ব। একে সি দ্বারা প্রকাশ করে, সি সূত্র কত Q/V। তাহলে এইভাবে আমরা কি ম্যাথগুলো সহজেই করে ফেলবো। এবার চলো হচ্ছে আমরা গলীয় পরিবাহীর ধারকত্ব বের করবো। এবার কি বের করবো আমরা, গলীয় পরিবাহীর ধারকত্ব। ওকে, এটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা তোমাদের বইতে আছে। গলীয় পরিবাহীর ধারকত্ব মানে বলতে বোঝায় যে আগে যেটা করছি আমরা, দুইটা সমান্তরাল পাত ছিল। কয়টা ছিল, দুইটা সমান্তরাল পাত একসাথে ছিল, এরকম। হ্যাঁ, এই দুটো সমান্তরাল পাত। এখন যেটা করবো গলীয়, গলীয় মানে হচ্ছে গোলক আকৃতি থাকবে, এরকম গোলক আকৃতি থাকবে। আচ্ছা, ধরলাম এই গোলকের ব্যাসার্ধ হচ্ছে r, কি দিলাম আমরা r। ক্লিয়ার? আচ্ছা, যদি গোলকের ব্যাসার্ধ r হয়, আমরা কি করবো, এটাকে চার্জিত করবো। কি করবো আমরা, চার্জিত। ধরো আমরা বাইরে থেকে কিউ পরিমাণ চার্জ এটার ভিতরে দিব। তাহলে কিউ পরিমাণ চার্জ যদি দেওয়া একটা গোলকের ভিতরে, তাহলে দেখবা যে এর চারপাশে এরকম চার্জগুলো কি ছড়িয়ে ছিটিয়ে যাবে। কি হবে, এরকম ছড়িয়ে ছিটিয়ে যাবে। আমি আবার বলতেছি তোমাদেরকে ভাইয়া, এখানে একটা গোলক আছে, আমরা গলীয় পরিবাহীর ধারকত্ব বের করব। আচ্ছা ঠিক আছে, একটা গোলক নিলাম, এর ব্যাসার্ধ হচ্ছে কি r। আমরা কি করব, বাহির থেকে চার্জ দিব। তো চার্জ দিলে দেখা গেছে এই যে গোলকটা আছে, এর বাহিরে কি হয়, চার্জগুলো কি জমা হয়, ভিতরে যাবে না। কোন দিকে হবে, বাহিরে চার্জগুলো কি জমা হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা কি করব, একটা পয়েন্টে এটা কি করব, আমরা ধারকত্ব বের করব। তাহলে কিভাবে বের করব দেখি। ধরো যে আমরা এই যে এই পয়েন্টটায় আমরা এই কিউ চার্জটাকে দিলাম। এখন চার্জ কি একটা দিছি না, এখানে চার্জ দেওয়া মানে হচ্ছে কি 4-5 সবগুলো কি হবে, জমা হতে থাকবে। এখানে জাস্ট বোঝার জন্য বলতেছি যে আমরা ধরো কিউ পরিমাণ চার্জটাকে আমরা এখানে আনলাম। হ্যাঁ, মানে এখানে একটা প্লাস চার্জ, সহজ কথা শেষ। ওকে, এখন আমরা কি করব, এই বিন্দুতে, অর্থাৎ এই যে এই এরিয়াটা, এইটা ধরো যে এই বিন্দু, এটা কি বিন্দু আমাদের, এই বিন্দু। এই বিন্দুতে আমরা কি করব, নরমালি ধারকত্বটা বের করব। তাহলে চলো আমরা বের করি। আচ্ছা, বের করতে গেলে দেখো, আমরা জানি বিভব যদি বের করি, তড়িৎ বিভবের একটা সূত্র ছিল না, আমরা জানি বিভব যদি বের করতে চাই তাহলে পারবো না। হ্যাঁ পারবো অবশ্যই। বিভবের সূত্র কি ছিল, B = K × Q / কত আমাদের r। দেখো মনে আছে কিনা তোমাদের, তড়িৎ বিভবের সূত্র যখন পড়াইছি, সূত্র কি ছিল, এরকম ছিল, V = K × Q1 / কত আমাদের r। তো Q1 টা ছিল কি, যে চার্জটা সৃষ্টি করছে। এখন চার্জটা আমরা কি দিছি, Q দিছি। কি দিছি, Q। তাহলে এখানে এই Q1 এর জায়গায় কি হবে, বড় হাতের Q। এগুলো কোনো ফ্যাক্ট বেশি কি হবে না, বেশি ভুল হবে না। কারণ বেশি ভুল হবে না বলতে বোঝায় যে এগুলি নিয়ে এত প্যারা খাওয়ার কিছু। আগে Q1 ছিল, আর এখন আমি কি দিছি, Q। তাহলে এখানে কি হবে, বড় হাতের Qটা হবে, এই, আর বাকিগুলো সেম। বুঝছি? তাহলে V = K × Q / কত আমাদের r। এবার দেখো, আবার ধারকত্বের সূত্র আমরা শিখি, C = কি হবে, Q / কত আমাদের V। C = Q / V। তাহলে এটাকে আমরা 1 নং সমীকরণ দেই, আর এটাকে আমরা 2 নং সমীকরণ দেই। এখন আমরা কি করব, যে এই 2 নং সমীকরণ এই V এর মানটা বসাবো, অর্থাৎ V এর জায়গায় এই পুরো রাশিটা কি করব, আমরা বসাবো। তাহলে বসাই, চলো কি আসে দেখি। তাহলে C = Q / V। এই যে এই V এর জায়গায় এই পুরোটা আমরা বসাই দেব। তাহলে V এর জায়গায় বসাই দিলে কি হবে, K Q / কত আমাদের r। তাই না? আচ্ছা, তাহলে কি যদি এটা হয়, তাহলে r টা কি উপরে চলে যাবে, আর Q কি কাটা চলে যাবে। তাহলে r / কত আমাদের K। তাহলে গলীয় পরিবাহীর ধারকত্বের সূত্র হচ্ছে আমাদের এইটা, C = কত, r/K। আশা করি তোমরা এখানে বুঝতে পারছো। তো বইয়ের সূত্র দেখবে এটা দিয়ে দিছে, কিন্তু এটার প্রমাণটা কি আসলে এইভাবে আসে, C = কত, r/K। এখানে r দ্বারা কি বোঝায়, যে পরিবাহকটা আছে বা যে গলীয় পরিবাহীটা আছে, এটার ভিতরে যে ব্যাসার্ধ আসলে সেটা। ঠিক আছে? এখন খেয়াল করো, এই গলীয় পরিবাহীতে এইটুকু যদি আরো বড় হয়, তাহলে আর মানটা যত বেশি হবে, ধারকত্ব কি তত বেশি হবে। সহজ কথা, এখানে গোলকটা এতটুকু, এটা যদি আরো বড় হয় তাহলে কি সে আরো চার্জ জমা করে রাখতে পারবে, তাই না? তার মানে আর যত বেশি হবে, ধারকত্ব কি তত বেশি হবে। অর্থাৎ জায়গা যত বেশি হবে, চার্জ যত কি বেশি জমা রাখতে পারবে, আর চার্জ যত বেশি জমা রাখতে পারবে, তার ধারকত্ব কি তত বেশি হবে। এই তাহলে এখান থেকে সূত্র আসে কি আমাদের, C = কত, r/K। তাহলে পরীক্ষার হলে তোমাকে r দেওয়া থাকবে, আর k এর মান আমরা কত জানি, 9 × কত, 10⁻⁹। তাহলে এটা বলা থাকলে সহজেই আমরা কি গলীয় পরিবাহী ধারকত্ব বের করতে পারবো। আশা করি তোমরা এইটুকু আমরা ক্লিয়ার। তাহলে এবার চলো আমরা ধারকের সঞ্চিত শক্তি বের করব। এর সঞ্চিত শক্তি, যেহেতু ধারক নিয়ে আমরা আলোচনা করেছি, একদিকে প্লাস চার্জ, একদিকে কি হয়, মাইনাস চার্জ সৃষ্টি হয়, এবং আনতে কি হয়, অবশ্যই আমাদের কি কাজ করতে হয়। যেহেতু এটা আধান জমা হয়, তাহলে অবশ্যই এখানে কি শক্তির ব্যাপার স্যাপার আসে। তাহলে ধারকের সঞ্চিত শক্তি, এটা আমরা জাস্ট সূত্র আকারে দেখাবো, প্রমাণ কিন্তু কখনো আসে না। তাহলে সূত্রটা কি মনে রাখবা, আমরা যদি লিখি ধারকের সঞ্চিত বা জমাকৃত শক্তি, আসলে ধারকের সঞ্চিত শক্তির সূত্র মনে রাখবো, এটাকে ইউ দ্বারা প্রকাশ করে। কি দ্বারা প্রকাশ করে, ইউ = কত, ½ × CV²।
ওকে, ধারকের সঞ্চিত শক্তির সূত্র কি? ইউ ইকুয়াল হাফ ইন্টু কত সি ভি স্কোয়ার। তাহলে সিটা কি? ধারকত্ব বা ক্যাপাসিট্যান্স, ভিটা হচ্ছে আমাদের বিভব পার্থক্য বা ভোল্টেজ যেটাকে বলে আসলে। আচ্ছা, এখন দেখো এই যে সূত্রটা, তাহলে সি আর ভি থাকলে কি এই সূত্র হবে? এখন এটাকে আমরা কিন্তু আরেকটু সুন্দর করে লিখতে পারি। কিভাবে লিখতে পারি? দেখো হাফ ইন্টু, একটু আগে শিখছি যে ধারকত্বের সূত্র ছিল সি ইকুয়াল কত? কিউ ডিভাইড বাই কত আমাদের ভি। তাহলে এখানে সি এর জায়গায় যদি আমরা বসাই কিউ ডিভাইড বাই ভি ইন্টু কত হবে আমাদের ভি স্কোয়ার। আচ্ছা, তাহলে এখান থেকে একটা ভি কাটাকাটি যাবে, তাহলে হাফ ইন্টু কি হবে আমাদের কিউ ইন্টু কত ভি। তাহলে যখন আমাদের কিউ আধান এবং ভি ভোল্টেজ দেওয়া থাকবে তখন কি আমরা এই সূত্র বসাবো। আর এটা কখন বসাবো? ধারকত্ব আর ভোল্টেজ দেওয়া থাকলে এই সূত্র। এবার আবার আরো অন্যভাবে লেখা যায়, দেখো তাহলে আমরা দুইটা সূত্র পাইলাম, এগুলো একটু নোট করে ফেলবা। এইটা বসাবো কখন? যখন সি আর ভি দেওয়া থাকবে। আর এটা কখন বসাবো? যখন কিউ আর ভি দেওয়া থাকবে। আরেকটা লেখা যায়, কিভাবে দেখাই আমি তোমাকে। এখানে কি ভি স্কোয়ার আছে না? ভি স্কোয়ার, তাহলে দেখো হাফ ইন্টু সি ইন্টু ভি স্কোয়ার। এটাকে কি লেখা যায় দেখো তো, এটাকে ভিটাকে এই পাশে আনি, তাহলে ভি ইজ ইকুয়াল টু কি লেখা যায়? কিউ ডিভাইড বাই কত আমাদের সি। ওকে, তাহলে এই ভি এর জায়গায় বসাবো কত? কিউ বাই সি। তাহলে ভি এর জায়গায় কিউ বাই সি যদি বসাই তাহলে দেখো কি হয়, এখানে ভি এর জায়গায় বসাবো আমরা কিউ ডিভাইড বাই কত? সি হোল স্কয়ার। তাহলে বসালে কি হবে দেখো, এখানে থাকবে কত? হাফ ইন্টু সি ইন্টু কিউ স্কোয়ার ডিভাইড বাই কত আমাদের সি স্কোয়ার। তাহলে হাফ ইন্টু সি ইন্টু কিউ স্কোয়ার ডিভাইড বাই কত? সি স্কোয়ার। তাহলে এখান থেকে একটা সি কাটা যাবে, নিচে একটা থাকবে, তাহলে এখানে কত হবে? হাফ ইন্টু কি হবে? কিউ স্কোয়ার ডিভাইড বাই কত আমাদের সি। যখন সি আর কিউ দেওয়া থাকবে তখন আমাদের এই সূত্র। তাহলে এই হচ্ছে আমাদের ধারকের সঞ্চিত শক্তির সমীকরণ। তিনটা সমীকরণ, একটা জানতে পারলে বাকিগুলো কি তুমি ইজিলি বের করতে পারবে। তাহলে হাফ একটা কি সি বি স্কোয়ার, সি আর ভি দেওয়া থাকলে, আরেকটা কি কিউ আর ভি দেওয়া থাকলে, আরেকটা কি কিউ আর সি দেওয়া থাকলে, ইজি ম্যাথ। এইভাবে আমার ধারকের সঞ্চিত শক্তি যে কোনো আকারে দেওয়া থাকুক না কেন সহজে কি আমরা করতে পারবো।